Hello, my dear students. Assalamu alaikum. আমি মাহফুজ স্যার সহকারী অধ্যাপক রসায়ন কর্মকৃত রংপুর আমার ভিডিও লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আজকের বিষয় হচ্ছে আমার ভিডিও লেকচারের আজকের বিষয় দুটি। একটি হচ্ছে একটি পরমাণুর অ্যাটমের মধ্যে কি কি কণিকা অর্থাৎ পার্টিকেল আছে সেটা জানবো এবং তাদের বর্ণনা ডেসক্রিপশন জানার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যাটমিক নাম্বার তথা পারমাণবিক সংখ্যা কি এবং ভর সংখ্যা, যেটাকে আমরা মাস নাম্বার বলে থাকি, এবং এদেরকে পরমাণুতে কিভাবে উপস্থাপন বা রিপ্রেজেন্ট করা হয়, এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যদি একটু অ্যাটেনশন দাও তাহলে ভালো হয়, তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে এবং অ্যাটেনশন দেওয়াই ভালো, যেহেতু আমরা এখানে পড়ার জন্যই আসছি, জানার জন্যই আসছি। জানার তো শেষ নেই, তারপরও আমার প্রথম এই ভিডিও লেকচার, এখানে আমার যদি কোনো ত্রুটি কেউ পেয়ে থাকেন তো এখানে ক্ষমা করে দিবেন। এখানে আসলে আমি ভালো কথা বলতে পটু নই, যার কারণে আমার কথার মধ্যে কিছু জড়তা আসতে পারে। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আলোচনা করব পরমাণুর কণিকা অর্থাৎ পার্টিকেল, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল পার্টিকেল। এই ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো অ্যাটমের মধ্যে বা পরমাণুর মধ্যে কিভাবে থাকে, কোথায় থাকে, কি নামে থাকে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। তো পরমাণুর যে মূল কণিকা বা ফান্ডামেন্টাল কণিকা পার্টিকেল, এগুলোকে মূলত আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে স্থায়ী মূল কণিকা, যেটাকে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয়। 2 নম্বর হচ্ছে অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। 3 নম্বর হচ্ছে কম্পোজিট মূল কণিকা। তাহলে আমরা দেখলাম ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো 3 রকমের হয়, একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। এবার জানা যায় ফান্ডামেন্টাল পার্টিকেলের প্রথম স্থায়ী মূল কণিকা এটা কি জিনিস। তো এখানে বলা হচ্ছে যে স্থায়ী মূল কণিকা একটি পরমাণুর মধ্যে সবসময় থাকে, অর্থাৎ একটি অ্যাটমকে যদি আমরা অ্যানালাইসিস করি, যে কোনো অ্যাটম, সেই অ্যাটমের মধ্যে অবশ্যই অবশ্যই যে পার্টিকেলগুলো সবসময় আমরা পাবো, সেই পার্টিকেলগুলোকেই আমরা বলতেছি ফান্ডামেন্টাল পার্মানেন্ট পার্টিকেল। সেই তো চলুন দেখি আমরা সেই পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কি। আমরা আমরা এই পুরা 2টা সার্কেল, অর্থাৎ এই সার্কেলটা দিয়ে আমরা একটা অ্যাটমকে যদি তুলে ধরি, রিপ্রেজেন্ট করি, তাহলে সেখানে 2টা সার্কেল আমরা দেখতে পাচ্ছি, একটি লাল সার্কেল রেড কালার, আর একটা হচ্ছে ডটেড সার্কেল। এই 2টা সার্কেলে আমরা ডটেড সার্কেলটাকে কক্ষপথ বলতেছি, এটাকে বলা হয় অরবিট। আর এখানে রেড সার্কেল যেটা, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর আবার 2টা ছোট সার্কেল দেখা যাচ্ছে, একটি পিঙ্ক কালার আর একটি হচ্ছে ব্লু কালার। তো দুটোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে দুটি নাম দিয়ে, একটি নাম হচ্ছে প্রোটন, অপরটি হচ্ছে এখানে এই ব্লু কালারের এটা হচ্ছে নিউট্রন। আর এইখানে ডট 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 করে আমরা যে গুলো দেখাইছি, এখানে এগুলোকে মূলত ইলেকট্রন হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি, যেটা সার্কেলের
মানে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন, আর নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা তিনটে জিনিস পাই, একটা প্রোটন, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনকে আমরা মূলত বলি ফান্ডামেন্টাল পার্টিকেল। এই ফান্ডামেন্টাল পার্টিকেল, পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, এগুলো একটা অ্যাটমের মধ্যে সব সময় থাকবে, যে কোনো সময় এদের ট্রেস করা সম্ভব, যার কারণে এগুলোর নাম হচ্ছে স্থায়ী মূলকণিকা। এখন আমরা দেখব অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকাগুলো হচ্ছে একটি পরমাণুতে অস্থায়ী কণিকাগুলো সবসময় পাওয়া যায় না, বা পাওয়া গেলেও দেখা যাবে যে এখন একটা রূপ আছে, কিছুক্ষণ পরে আর একটা রূপ হয়ে গেছে, অথবা এখন যেটা আছে কিছুক্ষণ পরে ওটা নাই, হারায় গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে। এইরকম পার্টিকেল গুলোকে আমরা বলবো টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো যেগুলো বইয়ে আমরা সাধারণত পাই সেগুলো হচ্ছে এরকম, যে নিউট্রিনো, পজিট্রন, মেসন, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিট্রন, বোসন ইত্যাদি। এইগুলো খুব রেয়ার, এমসিকিউতে আসে, সব সময় আসে না। তারপরও স্টুডেন্টদেরকে বলতেছি তোমরা এটা মুখস্থ করতে পারো, জানতে পারো যে কোন কোন পার্টিকেল গুলোকে আমরা টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল বা অস্থায়ী মূলকণিকা বলে থাকি। এবার আমরা জানার চেষ্টা করি কম্পোজিট মূলকণিকা কি। আসলে কম্পোজিট মূলকণিকা হচ্ছে যে স্থায়ী এবং অস্থায়ী বাদেও আরেক ধরনের কণিকা আছে, যাদেরকে কম্পোজিট কণিকা বলা হচ্ছে। তো কম্পোজিট কণিকাগুলো একটু ভারী টাইপের হবে। তো এখানে বেশি এক্সাম্পল নেই, আমরা সাধারণত দুটি এক্সাম্পল পেয়ে থাকি, একটি হচ্ছে ডিউটেরন, অপরটি হচ্ছে আলফা। তাহলে আমাদের একটি অ্যাটমের মধ্যে যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো অবস্থান করতেছে সেগুলো তিনটে ভাগে আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে স্থায়ী, 2 নম্বর হচ্ছে অস্থায়ী, 3 নম্বর হচ্ছে কম্পোজিট। এর মধ্যে স্থায়ী যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো আছে এগুলো মোটামুটি আমরা সবাই ছোট থেকে বলতে বলতে শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছে। আজকে আমরা যদি কম্পোজিট মূলকণিকার দুটি কথা, ডিউটেরন এবং আলফা কণিকা যদি মনে রাখতে পারি, তাহলে অস্থায়ী মূলকণিকা যদি আমার মনে নাও থাকে তাহলেও চলবে। এর মধ্যে যদি বলে যে বোসন কোন ধরনের কণিকা, তাহলে আমরা বলতে পারবো যে এটা ইলেকট্রন প্রোটনের মধ্যেও না, ডিউটেরন আলফার মধ্যেও না, অতএব এটা কি হবে, এটা হবে অস্থায়ী মূলকণিকা। একইভাবে আমরা যদি মুখস্থ ডিউটেরন এবং আলফা বলি, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে এমসিকিউতে যে নিম্ন কোনটি কম্পোজিট কণিকা, সেখানে ডিউটেরন আলফা থাকলে অবশ্যই আমরা কম্পোজিট মূলকণিকা অ্যান্সার হবে। তো স্থায়ী মূলকণিকাগুলো, বিশেষ করে স্থায়ী মূলকণিকা অর্থাৎ ফান্ডামেন্টাল পার্মানেন্ট পার্টিকেল, এইটা আমাদের জানা খুবই জরুরি। এর সংক্ষিপ্ত পরিচয়টা নিচে আমরা তুলে ধরলাম। তো দেখি এখানে যে জিনিসগুলো আছে, যে প্রথমে আছে কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে ই দ্বারা, প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে এন দ্বারা। আবার প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর, এগুলো প্রোটনের তুলনায় চার্জ, প্রকৃত ভর, প্রকৃত চার্জ, অবস্থান, এবং এগুলো কে আবিষ্কার করেন সেই সম্বন্ধে আলোচনা আছে। এই বিষয়টা, এই চার্টটা আমরা যে যত বেশি মনে রাখতে পারবো, যত বেশি খেয়াল রাখতে পারবো, এখানে বোঝানোর মতো খুব বিষয় একটা নয়।
তো এর মধ্যেই আমরা একটু বলি, ইলেকট্রনের চার্জটা হলো নেগেটিভ, প্রোটনের চার্জটা হলো পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই। তো সেখানে আমরা অবশ্যই দুটো জিনিস, ভর এবং চার্জ এই দুটাই পরীক্ষায় বেশি কাজে লাগে, বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন অঙ্ক গাণিতিক সমস্যা করতে গিয়ে এই ভ্যালুগুলো আমাদের সবসময় কাজে লাগবে। সেই জন্য আমি সাজেস্ট করব এগুলো মুখস্থ করার জন্য। তাছাড়াও পরীক্ষায় আসে, হঠাৎ করেই আসে যে একটি প্রোটনের ভর কত, একটি নিউট্রনের ভর কত, একটি ইলেকট্রনের ভর কত, বা এদের মধ্যে ভর কার বেশি কার কম, বা কম্পেয়ার করতে বললো যে একটা প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় কত গুণ বেশি। এরকম আমরা বিষয়গুলো অবশ্যই কম্পেয়ার করে পড়ব। আর আলসেমি অবশ্যই করব না, অলসতায় মানুষকে অনেক দূর ডুবাই নেবে আর কি। সেদিক থেকে অবশ্যই সাবধান থেকে আমরা এগুলো মুখস্থ করব। এখন আমরা জানি আমাদের যে দ্বিতীয় টপিকস পারমাণবিক সংখ্যা, যার ইংরেজি নাম হচ্ছে অ্যাটমিক নাম্বার, এবং অপরটি হচ্ছে ভর সংখ্যা, যেটাকে বলা হচ্ছে মাস নাম্বার। তো দেখি এখানে আমরা কি উপস্থাপন করতে পারি। পারমাণবিক সংখ্যা, আমরা জানি পারমাণবিক সংখ্যাটা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করব, বড় হাতের জেড। এটা হচ্ছে মূলত প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা পি। তো একটি অ্যাটমে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এটাকে আমরা যখন প্রকাশ করি সেটা এইভাবে প্রকাশ করি, যেমন এক্স একটা এখানে কাল্পনিক অ্যাটম, সেই অ্যাটমের নিচের দিকে, বামে নিচের দিকে আমরা পারমাণবিক সংখ্যাটা প্রকাশ করি। যেমন আমি কিছু উদাহরণ তুলে ধরলাম এখানে। সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, যে 11টা বামে নিচের দিকে আমরা লিখব, বামে নিচের দিকে লিখব। একইভাবে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, কারণ এখানে প্রোটন আছে 7, যার কারণে এর পারমাণবিক সংখ্যাটা 7 এবং এর নিচের দিকে লেখা আছে। একইভাবে কার্বন লেখা আছে, কার্বনের প্রোটন সংখ্যা 6, সো অ্যাটমিক নাম্বার ইজ 6। তো এখন এই ডাইনারগুলো একটু পরে বলি। তো এখন আমরা যাই ভর সংখ্যা, যেটাকে মাস নাম্বার বলা হয়। মাস নাম্বার মূলত একটি অ্যাটমে নিউক্লিয়াসে যা থাকে, অর্থাৎ আমরা এতক্ষণে জানতে পেরেছি নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন। এই দুটার এডিশন করলে যেটা পাবো সেটাই হবে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখানে নিউক্লিয়ন সংখ্যাটা অবশ্যই আমরা মনে রাখবো, যেটা এখানে লেখা হয়নি, কিন্তু এটা মনে রাখবো আমরা। নিউক্লিয়ন সংখ্যাকে বা ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এটি জাস্ট আমরা এক্স যদি একটা অ্যাটম ধরি, সেই অ্যাটমের বাম দিকে উপরে আমরা এটা লিখব, যেভাবে আমরা দেখাচ্ছি কিভাবে লিখব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এর ভর সংখ্যা হচ্ছে 12, সেই 12টা আমরা বামে উপরে লিখেছি। নাইট্রোজেনের 14 উপরে লিখেছি, অক্সিজেনের 16 উপরে লিখেছি। তাহলে আমরা নাইট্রোজেনকে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা এখানে উপস্থাপন করলাম। যে নাইট্রোজেনের 7, আমার এখানে সরাসরি সফটওয়্যারটা ইউজ করতে পারি নাই, যার কারণে একটু এলোমেলো দেখা যাচ্ছে। তো যাই হোক, বোঝা যাবে আমি বলতেছি। 7টা এখানে নিচে এবং 14টা উপরে, অতএব এই 7টা হবে জেড। জেড মানে আমাদের পারমাণবিক সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার। আর উপরে আছে 14, যেটাকে বলতেছি ভর সংখ্যা তথা মাস নাম্বার। তাহলে বোঝা গেল যে এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ প্রোটন সংখ্যা 7, আর ভর সংখ্যা 14, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রনের যোগফল
14। সেই হিসেবে প্রোটন যদি 7 হয় তাহলে নিউটন অবশ্যই 7। এই হিসেবে আমরা প্রোটন, নিউটন, ইলেকট্রন এগুলো আমরা হিসাব করতে পারবো। তো দেখি এবার আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, ওই সেই জিনিসগুলোই, যে একটি পরমাণুতে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন আমরা হিসাব করব কিভাবে, বা এটার মধ্যে কি সম্পর্ক, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথমেই আমরা জানি যে একটা অ্যাটম নিউট্রাল। নিউট্রাল বলতে আমরা বুঝতেছি যে সেই অ্যাটমটা বা পরমাণুতে কোনো চার্জ নেই, অর্থাৎ তার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। যদি থাকে তাহলেই আমরা তাকে নিউট্রাল বলতে পারবো। তার কারণ আমাদের যে তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেল পার্মানেন্ট, সেই পার্মানেন্ট তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো নিউট্রনের চার্জ নেই, প্রোটন এবং ইলেকট্রনের চার্জ অপোজিট। তো সেই হিসেবে অপোজিট চার্জ যদি সমান থাকে তাহলে অবশ্যই সেটা নিউট্রাল হতে বাধ্য থাকবে। সেই হিসেবে আমরা বলতে পারি যে নিউট্রাল অ্যাটমের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা মাস্ট বি সেম। 2 নম্বর বলা হচ্ছে যে ধনাত্মক চার্জযুক্ত আয়নে, অর্থাৎ একটি অ্যাটম ধনাত্মক হবে কখন, যদি সেই ইলেকট্রন হারায়, যদি সেই ইলেকট্রন ডোনেট করে, ত্যাগ করে, তাহলেই সেটা পজিটিভ চার্জযুক্ত হবে। সেক্ষেত্রে তার প্রোটন সংখ্যা সেম থাকবে, বাট ইলেকট্রন সংখ্যা কমে যাবে। কতখানি কমে যাবে সেটা তার পারমাণবিক সংখ্যা জেড থেকে চার্জটা যদি বিয়োগ দেই, অর্থাৎ মাইনাস করি, সাবস্ট্রাক্ট করি, তাহলে আমরা ওই ধনাত্মক চার্জযুক্ত আয়নের ইলেকট্রনটা পেয়ে যাব। তাহলে জেডটা যথারীতি প্রোটন থাকবে। আমি এখানে একটু বলেই রাখি, সেটা হচ্ছে যে একটি অ্যাটমকে শনাক্ত করার জন্য এই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে কোনটি তার পরিচয় তুলে ধরবে, তাহলে অ্যান্সার হবে অবশ্যই পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা। তার কারণ এই প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, অ্যাটম সেই অ্যাটম আর থাকবে না, অন্য একটি অ্যাটম হয়ে যাবে। অপর দিক দিয়ে একটি অ্যাটমে যদি ইলেকট্রন বা নিউট্রন যদি চেঞ্জ হয়, তবু সেই অ্যাটমটা অন্য অ্যাটমে পরিবর্তন হবে না। সেই জন্য একটি অ্যাটমের শনাক্তকারী বা তার একদম ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য, বৈশিষ্ট্য ধারণ করার জন্য যে পার্টিকেলটা আমাদের জরুরি, সেটার নাম হলো পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা। তো যাই হোক, আলোচনায় আসি। ধনাত্মক চার্জ যুক্ত আয়নে আমরা ইলেকট্রন সংখ্যা বের করার জন্য তার পারমাণবিক সংখ্যা থেকে ওর মাথায় যে চার্জটা থাকবে এটা যদি আমরা বিয়োগ দিই, তাহলে ইলেকট্রনটা পেয়ে যাবে। একইভাবে যদি আয়নটা ঋণাত্মক হয়, ধনাত্মক না হয়ে ঋণাত্মক হয়, ঋণাত্মক হবে কখন? ঋণাত্মক হবে যদি একটি অ্যাটম এক্সট্রা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, অর্থাৎ গ্রহণ করে। যদি গ্রহণ করে, তাহলে আমরা বলতেছি যে আয়ন ঋণাত্মক আয়ন। তো সেক্ষেত্রে আমাদের নর্মাল অ্যাটম থেকে ইলেকট্রন বেশি থাকবে। সেই জন্য ইলেকট্রন বের করার সময় একটা নিউট্রাল অ্যাটমের যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন প্লাস চার্জটা যোগ করে দিলে, অ্যাডিশন করলে আমরা পেয়ে যাব। 4 নম্বরে আমরা এখানে দেখি কি আছে। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ একটি অ্যাটমে বাম দিকে উপর দিকে থাকে ভর সংখ্যা এবং বাম দিকে নিচের দিকে থাকবে হচ্ছে প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউটন, ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউটন, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। অতএব আমরা যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ দিই, তাহলে আমরা এখানে নিউটনটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা মোটামুটি 1, 2, 3, 4 এই তিনটে কথাকে সমন্বয় করে আমরা একটি অ্যাটমের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবো। এটা এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে খুবই আসতো।
প্রত্যেক অ্যাডমিশন টেস্টেই একবার করে এই ধরনের কোশ্চেন দিত, এখনো মাঝে মাঝে দেয়। আমাদের পাশে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে দেয়, রাজশাহী ইউনিভার্সিটিতে দেয়। অতএব এই সম্পর্কটা আমরা একটু তাছাড়াও আমরা 9-10 এটা পড়ে আসছি, সেই হিসাবে অত বেশি কষ্ট হওয়ার কথা না। তারপরেও অমনোযোগী হলে বা ততটা আগ্রহী স্টুডেন্ট না হলে ভুল হতেই পারে। তা আমরা এত সহজ জিনিস যদি ভুল করি তাহলে কিন্তু নাম্বারটা পাবো না, চান্সটা হারাবে বা একটা এমসিকিউ নাম্বার আমার কমে যাবে। এটা কেন আমি হতে দেব? অতএব আমার এটা সাবধান হতে হবে। আর যে কথাটা আগেই বলছি, একটি অ্যাটমের পারমাণবিক সংখ্যা সবসময় প্রোটন সংখ্যা নির্দেশ করে। হ্যাঁ, অবশ্যই পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা, এটা আমি জানি। এখন যে কথাগুলো আমরা আলোচনা করলাম তার কিছু এক্সাম্পল আমরা এখানে দেখব। যেমন এখানে কার্বন, এই কার্বন একটি অ্যাটম এবং নিউট্রাল অ্যাটম, তখন এই জায়গাটায় কোনো পজিটিভ নেগেটিভ কিছু নেই, তার মানে এটা নিউট্রাল। এখানে সোডিয়ামও নিউট্রাল, আবার অ্যালুমিনিয়াম নিউট্রাল না, অক্সিজেনও এখানে নিউট্রাল না, তার কারণ এদের মধ্যে চার্জ আছে। আর কার্বন সোডিয়ামের মাথায় কোনো চার্জ নেই, অতএব এই অ্যাটমগুলোকে আমরা বলবো নিউট্রাল অ্যাটম, নিরপেক্ষ অ্যাটম, আর এগুলোকে বলবো আয়ন। তো আগে দেখি নিউট্রাল অ্যাটম। তো নিউট্রাল অ্যাটমে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে 6, উপরে 12, অবশ্যই পারমাণবিক সংখ্যা 6। আর নিউট্রাল অ্যাটমের পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা 6 আর ইলেকট্রন সংখ্যাও হবে 6। আর এখানে ভর সংখ্যা আছে 12, তাহলে 12 থেকে এই প্রোটনটা আমরা মাইনাস করব। এই যে এখানে ভ্যালু আমরা ফর্মুলা আকারে দিয়ে রাখছি। নিউটন বের করার সময় a মাইনাস জেড, আমরা পারমাণবিক সংখ্যা জেড, ভর সংখ্যা a, প্রোটন সংখ্যা কে আমরা বলতেছি জেড, তাহলে ইলেকট্রন সংখ্যা হিসেবে হবে জেড প্লাস মাইনাস চার্জ, অর্থাৎ চার্জ যদি না থাকে তো এটা 0, আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে এটা মাইনাস হবে, আর নেগেটিভ হলে এটা প্লাস হবে। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো মনে হয় আমার কথাগুলো। তো এখানে আমরা একটু সোডিয়াম নিয়ে একটু দেখি। সোডিয়ামে নিচে 11, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11, উপরে 23, মাস নাম্বার 23. So proton will be 11 and electron also 11, and mass number 23 থেকে আমরা যদি 11 মাইনাস করি তাহলে পাই 12, অতএব নিউটন সংখ্যা হবে 12। অ্যালুমিনিয়ামে এসে দেখা যাচ্ছে যে এখানে নিচে আছে 13, অবশ্যই প্রোটন হবে 13, এতে কোনো সন্দেহ নাই। ইলেকট্রন সংখ্যা, তাহলে 13 থেকে 3 কি প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস হবে, প্লাস হয়েছে 3 প্লাস মানে কি সে 3টে ইলেকট্রন ত্যাগ করছে, ডোনেট করছে, কাউকে না কাউকে ডোনেট করছে। ডোনেট করলে সে হারাইলো, ইলেকট্রনটা হারাইছে, অতএব মাইনাস হবে। এখানে এই 13 থেকে 3 মাইনাস দিলে হবে 10, অতএব 10 হবে এখানে ইলেকট্রন। আর নিউটন যথারীতি 27 থেকে 13 মাইনাস যাবে, অর্থাৎ a মাইনাস জেড, অ্যান্সার হবে 14। তো একইভাবেই আমরা বলতে পারতেছি যে এখানে অক্সিজেন -2 মাইনাস, অর্থাৎ অক্সাইড আয়ন এটা। তাহলে নিচে আছে 8, অবশ্যই প্রোটন সংখ্যা 8, 2 মাইনাস, অর্থাৎ অক্সিজেন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, কারো কাছ থেকে নিয়ে নিছে, যার জন্য তার ইলেকট্রন বেশি হবে, সেই জন্য 8 প্লাস 2 হবে। 8 প্লাস 2 মানে 10, এই 10 হচ্ছে ইলেকট্রন। আর যথারীতি 16 মাইনাস 8 ইকুয়াল হবে 8, এটা হচ্ছে নিউটন সংখ্যা। তো বন্ধুরা, আমরা এতক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটি অ্যাটমের মধ্যে যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো থাকে তাদের রিলেশন কি, তারা কিভাবে কোথায় আছে, কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে,
এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। তো যদি তো আমার এই ভিডিও লেকচারটা দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলতেছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে এগুলো শেয়ার করতে পারো এবং শেয়ার করার জন্য বলছি। এবং সেই সাথে আমার ইউটিউবে আমার চ্যানেল আছে, সেই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।